আপনাদের যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমি শামুভাবেই চিনি, আমার ছোট ভাই হিসেবে আমি সেটাই বলবো। শামু আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সংরক্ষিত মহিলা আসনের আমাদের এমপি, আমি যাকে ফ্যান্সি হিসাবে জানি ওই নামটাই বলবো, পুরো নাম বলবো না। আর তৃতীয় হচ্ছে আমাদের জেলা পরিষদের প্রশাসক জনাব সাইফুল ইসলাম আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমাদের এখানে আপনাদের রংপুরের জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার এবং কর্মকর্তাবৃন্দ, আজকে উপস্থিত প্রিয় রংপুরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আগে বলেছি এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। আপনারা অনেকে মনে করতে পারেন যে কি এমন একটা ব্যাপার যে একেবারে সরকারের মন্ত্রী চলে আসছে এখানে, ওই জন্যই এসেছি যে একেবারে কেউ জানে না, অজ্ঞাত অখ্যাত, কিন্তু কাজটা বিরাট। এমন না যে সংখ্যায় বিরাট, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা শুরু হয়েছে এটা একটা বিরাট কাজ। এই মানুষগুলো থাকেন বিদেশে, প্রবাসে, খুব আরামেই থাকেন, ভালো থাকেন, বড় বড় গাড়ি চড়েন, অত্যন্ত ভালো আয় করেন, কিন্তু তারা তার দেশটাকে ভোলেননি এবং এই দেশের একেবারে পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোলেননি। সেই জন্য কারো দিকে নির্ভর না করে, কারো সাহায্য না নিয়ে নিজেরা যে আয় করেন সে আয়টাকে নিয়ে তারা বাংলাদেশে এসেছেন। এখানে এই যে দেখলেন মানুষগুলোকে, একটা মানুষও কিন্তু আপনার সচ্ছল খুব না, তাই না? একেবারে পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এটা আমরা বাংলাদেশের মানুষেরা খুব কম করি, আপনি দেখবেন। আর আমাদের এদিকে রংপুরের লোকেরা তো, আমরা বিভাগের লোকেরা আমরা আরো কম করি। আমরা শুধু দেবা যাই না, ঠিক কথা কইনু কিনা? এই দেয় না, দুইজন নেতা আমার দুইজন দাঁড়াই বললো যে আমাদের এটা দিতে হবে। আরে আপনি দেন আগে, লেট আস স্টার্ট। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা দিয়ে শুরু করি না কেন আমরা? তাহলে আমরা কাজ থেকে নিজের করে আগে নিতে পারবো। আমার একটা কথা সবসময় মনে হয়, আমি তো ঠাকুরগাঁতে দীর্ঘদিন ধরে আমি ঠাকুরগাঁর জনগণের প্রতিনিধিত্ব করি, তাই না? ইলেকশন করি, সে চেয়ারম্যান থেকে শুরু করছে, কিন্তু একেবারে তৃণমূল থেকে পৌরসভার চেয়ারম্যান। আমাদের এখানে মানুষ খুব গরিব, খুব দরিদ্র, কিন্তু দরিদ্র থাকার কারণ আছে। আমাদের এই এলাকার মানুষের উদ্যোগ নাই, ঝুঁকি নিতে পারে না। এই কথাগুলো আপনাকে আগের বারও বলে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? সাহস নাই, আর একটা নতুন কিছু করবার জন্য যে উদ্যোগ গ্রহণ করা সেটাও নাই। আমি সেই সূত্রে আপনাদের বলেছিলাম যে আমাদের এই দেশের এই অঞ্চলের মানুষ দেখবেন বাইরে যেতে চায় না, বিদেশে, মিডল ইস্টে। আর ওই যে আমাদের মুশফিক ফজল আনসারী সাহেবরা আছেন, উনাদের এলাকার মানুষ পৃথিবী দখল করে ফেলছে প্রায়। সিলেট এলাকার বাড়ি সিলেট, আপনি লন্ডনে যাবেন, দেখবেন যে বাঙালি শুধু, সব গিজগিজ করছে। কারা? যে সমস্ত সিলেটি। এবং শুনলে অবাক হবেন আপনারা, সিলেটে একটা ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিটাকে লন্ডনে যেটাকে বলা হয় কারি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলো সমস্ত সিলেটি লোকেদের, প্রায় মোর দেন 12,000, না 12,000-এর উপরে। হ্যাঁ, 10 বিলিয়ন পাউন্ডসের একটা ইন্ডাস্ট্রি। এখানে আরো একজন আছেন, কানাডায় থাকেন, ফয়সাল সাহেব, উনিও সিলেট বাড়ি। তো আমি কথাগুলো এই জন্য বলছি যে আপনারা ইদের বলছে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কক্সবাজার, চিটাগাং, দেখবেন এই লোকগুলো আমাদের চেয়ে অনেক সলভেন্ট, তারা অনেক সচ্ছল। কেন? তাদের প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ বিদেশে আছে, বিদেশ থেকে যে টাকা আয় করে সেখান দিয়ে তাদের পরিবার সচ্ছলভাবে চলে, এখানে তারা ব্যবসা বাণিজ্য কারণভাবে চলে। আর আমাদের লোকজন বিদেশে যেতেই চায় না। আমি আপনাদের গল্প করেছিলাম, সত্য ঘটনা। আমার বাবাও পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তা আমার বাবা পৌরসভার একটা মার্কেট তৈরি করলেন, নিউ মার্কেট। তো সেই নিউ মার্কেটে দোকান বরাদ্দ হবে। তো আমার বাবা সব আমাদের স্থানীয় লোকজন যারা আমাদের ঠাকুরগাঁর এত্তিকার,
ডেকে ডেকে বললেন, বাবা তোমরা একটা করে দোকান নাও। তো বলছি, বলেনি কি চেয়ারম্যান সাহেব, আমরা দোকানদারি করব না? আমরা তো জমিদার, বাড়ি আছে, জমি আছে, আমি দোকানদারি করব? নেয়নি। নিল ওই আপনার মুন্সিগঞ্জ, নোয়াখালী, কুমিল্লার এলাকার লোকেরা যারা ওখানে থাকে, তারা এসে আপনার দোকানগুলো নিল। এখন ঠাকুরগাঁতে তারা সবচেয়ে বড় ধনী লোক। আর আমার ওই স্থানীয় লোকেরা জমি বেচতে বেচতে প্রায় নিঃস্ব হয়ে গিয়ে গ্রামে গিয়ে বাস করতেছে। আমি কথাটা এই জন্য বললাম আপনাদেরকে, যে উদ্যোগ লাগবে, ভবিষ্যৎ চিন্তা লাগবে, সাহস লাগবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। রংপুরের লোকেরা আমরা সবসময় পিছিয়ে পড়া। কেন পিছিয়ে পড়া? আমরা তো সঠিক জিনিসটাই বুঝি না। যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জাতীয় পার্টি, যখন বিএনপি গভর্নমেন্ট আসবে তখন আপনারা করবেন জামাত। তাহলে কেমনে হবে? পাবেন কেমনে করতে? আমি কথাটা এই জন্য বলছি যে আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে। বাস্তবটা না বুঝলে আপনারা এগুতে পারবেন না। আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তো নর্থ বেঙ্গলের মানুষ, তাই না? বাড়ি তো বগুড়া। উনি আজকে আমাদের প্রধানমন্ত্রী, তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, তার মা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই এলাকার জন্য কাজ করতে চান। এই যে দেখেন আমাদের নেতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এখন এই নেতাদের দায়িত্ব হবে তাদেরকে হেক্টিক কাজ করে রংপুরের জন্য, রংপুর বিভাগের জন্য উন্নয়ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, তাই না? আমি পরপর দুইবার কেন আসলাম, আমি প্রোগ্রামটাতে কেন আসছি? একটা হচ্ছে যে মুশফিক যেহেতু আমার খুব প্রিয়, সে বলাতে আমি সাথে আমি ওনাদের চিনতাম না, আমি রাজি হয়ে গেছি। আরেকটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলোকে আপনাকে সহযোগিতা করতে হবে, তার এদের পাশে দাঁড়াতে হবে, এই মানুষগুলোকে অনুপ্রেরণা দিতে হবে, যাতে করে তারা আরো বেশি করে এই কাজগুলো করতে পারে। আর আপনাদের এখানে রংপুরের আসা মানেই আপনি আমার এলাকায় আসা, তাই না? তো এই জন্যই আমি বলছি যে আপনাদেরকে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর চেষ্টা করতে হবে। আমি আমাদের এই ভাইদেরকে যারা আজকে এখানে এসছেন, একটা ছোট্ট চায়ের ঘর তারা এই দুস্থ মানুষগুলোকে দান করছে, 25 জনকে দিচ্ছেন। 25 জনকে দেওয়ার মনে হতে পারে খুব ছোট, কিন্তু একটা বিশাল ব্যাপার। আমি যাদেরকে দেখলাম তাদের জন্য একটা গেম চেঞ্জার হতে পারে, তারা তাদের জীবনকে বদলে দিতে পারে এটা দিয়ে। এই কাজটা তারা শুরু করেছে। এই জন্যই এখানে আসা, যে আজকে আসুন আমরা সবাই চেষ্টা করি ছোট্ট ছোট জিনিস থেকে বড় কিছুকে সামনের দিকে যাওয়ার জন্য। এটা আমরা করতে চাই না, এটা আমাদেরকে করতে হবে, ভালোভাবে করতে হবে। আজকে আমাদের দেশে একটা বিশাল পরিবর্তন হয়েছে। প্রায় 15-16 বছরের একটা ভয়াবহ একটা একদলীয় শাসন ব্যবস্থাই বলি, ফ্যাসিজম বলি, স্বৈরাচার বলি, যাই বলি না কেন, অত্যাচার নির্যাতনের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা দম ফেলার সুযোগ হয়েছে। এখন তো আর শামুদেরকে, সাইফুলদেরকে অন্য বাড়ি থেকে শুয়ে থাকতে হয় না, অথবা আপনার পালিয়ে থাকতে হয় না, তাই না? সারা দেশের মানুষ, কিন্তু এখানে 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা ছিল সারা দেশে, 60 লক্ষ। এবং আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24, যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। এই কাজটা শুরু করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি নিজে দীর্ঘদিন নির্বাসিত অবস্থায় ছিলেন। এখান থেকে তাকে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। উনি আজকে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে একটা অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপিকে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছেন, পার্লামেন্টে নিয়ে এসেছেন, এবং সেই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। যেদিন তিনি প্রথম বাংলাদেশে পা রাখেন সেদিন কিন্তু কোনো রাজনীতির কথা বলেন নাই। তিনি প্রথমেই বলেছেন সবচেয়ে বড় রাজনীতি যেটা, যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে দেশকে বদলে দেওয়ার, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করবার। এই যে মানুষগুলো দেখলেন তাদের একটু হ্যাভ নট, তাদেরকে একটু আশা জাগিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এই কাজটা তিনি শুরু করেছেন। এবং আপনারা দেখেছেন যে তখন যিনি যে কমিটমেন্টগুলো করেছিলেন, যে প্রতিশ্রুতিগুলোকে দিয়েছেন নির্বাচনের পূর্বে, সেই প্রতিশ্রুতি একটা একটা করে সমস্তগুলো তিনি পালন করছেন। তিনি ফ্যামিলি কার্ড বলেছেন, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। তিনি
কৃষক কার্ড বলেছিলেন, কৃষক কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তিনি বলেছিলেন যে সমস্ত কৃষক ঋণগ্রস্ত 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে, সেটা সম্পূর্ণ মাফ করা হয়ে গেছে। তিনি খাল খনন কর্মসূচি শুরু করেছেন, খাল কেটে সেচের জন্য পানি আনার ব্যবস্থা করা শুরু করেছেন। তিনি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধ ধর্মের আপনার যারা পুরোহিত আছেন, চার্চের ফাদার, তাদেরকে আপনার একটা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। যারা খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, তাদের দুস্থ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে একেবারে সাধারণ মানুষের জন্য কাজ করা, এই কাজটা তিনি শুরু করেছেন। আর একটা কথা বলেছেন যে তিনি এই রংপুর বিভাগ উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান।